দর্শক ভালো থাকুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। দর্শক, প্রত্যেকটা শিশুই ভবিষ্যতের কাণ্ডারি, আর সেই শিশুকে যদি ভবিষ্যতের সেই হাল ধরতে হয় তাহলে এখন থেকেই বেড়ে উঠতে হবে সুস্থ সবল ভাবে। নানান সব অসুখ বিসুখ রয়েছে যার কারণে শিশুর এই জয়যাত্রা বাধাগ্রস্ত হতে পারে। দর্শক, এইসব অসুখ বিসুখ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে শিশুদের রোগ ব্যাধি। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। টেলিফোন নম্বরগুলো কিছুক্ষণ পরপরই স্ক্রলে দেখা যাবে, আপনারা চাইলে টেলিফোন করতে পারেন। সেই সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি, ভালো থাকুন, আরো রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। যে কোনো একটি মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই শিশুদের রোগ ব্যাধি নিয়ে এবং শিশুদের নিয়ে আপনাদের যত দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাগুলো কাটানোর চেষ্টায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অত্যন্ত অভিজ্ঞ এবং খ্যাতিমান শিশুরোগ বিশেষজ্ঞ। চলুন পরিচিত হয়ে একে একে ওনাদের সাথে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডাক্তার সৈয়দ খায়রুল আমিনের সাথে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মনীষা ব্যানার্জির সাথে। শুভ সকাল। দর্শক, আর দেরি নয়, আপনাদের যার যা প্রশ্ন রয়েছে, শিশুদেরকে নিয়ে দুশ্চিন্তা রয়েছে, সব আমাদের কাছে এক্সপ্রেস করুন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং সমস্যার সমাধান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা, অনেক গুরুত্বপূর্ণ কথা খুব সহজে উঠে আসবে আশা করছি আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে। শুরুতে ডাক্তার সৈয়দ খায়রুল আমিন এবং অধ্যাপক ডাক্তার মনীষা ব্যানার্জি, আপনাদের দুজনকে আরো এক দফা স্বাগতম আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আমরা শুরুতেই নবজাতক নিয়ে শুরু করি, তাই না? তো আপনার নামের সাথে জড়িয়ে আছে যে আপনি শিশু বিশেষজ্ঞ এবং সেই সাথে নবজাতক বিশেষজ্ঞ। নবজাতক বলতে কোন বয়সটাকে বোঝায়? নবজাতক বলতে আমরা যেটা বুঝি যে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জন্মের প্রথম 28 দিন হলো নবজাতক। আচ্ছা, মানে জন্মের পর থেকে 28 দিন, তারপরে সে মানে শিশু হিসাবে বেড়ে উঠবে। কিন্তু এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে একটি শিশুর জন্মের পর যে 28 দিন, এই সময়টাতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সে। যেমন প্রথমে যদি শিশুটি স্বাভাবিক ওজনের হয় তার ক্ষেত্রে খুব বেশি সমস্যা নাও হতে পারে, আবার হতেও পারে, যেমন জন্ডিস একটি সমস্যা হতে পারে। তারপরে হলো শিশুটি যদি অপরিণত হয় সেসব ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে। অপরিণত মানে হচ্ছে কম ওজন, সময় তার যে নির্দিষ্ট সময়ে জন্মানোর কথা, ভূমিষ্ঠ হওয়ার কথা, তার আগে যদি শিশুটি জন্মগ্রহণ করে তাহলে আমরা সেই শিশুটিকে অপরিণত শিশু বা মানে প্রিমেচিওর বেবি বলে থাকি। তো সেই শিশুদের সমস্যা আরো অনেক বেশি হয়। আচ্ছা, তার মানে আপনি কতগুলো কথা বলেছেন যে বেশ কিছু সমস্যা হতে পারে শিশুদের নবজাতক বয়সে, সেগুলো নিয়ে আমরা আরো আপনার কাছে শুনবো। তবে তার আগে আজকাল যেটি কমন সমস্যা হচ্ছে শিশুদের, সেই নিয়ে একটু আলাপ করি প্রফেসর ডাক্তার সৈয়দ খায়রুল আমিনের সাথে। এই সময়ে, এই সিজনে, যদিও সিজনটা একটু ওলটপালট, তারপরে এই সিজনে কি কি ধরনের রোগ বেশি হচ্ছে বাচ্চাদের? এই সময় এটা স্বভাবত আবহাওয়া শুষ্ক থাকার কথা, যদিও এই বছর আমরা দেখছি বেশ বৃষ্টিও হচ্ছে। এই শুষ্ক আবহাওয়া আর এই শীতকাল পেরিয়ে গরম আসা এর মাঝামাঝি সময়টা খুব একটা সুবিধার নয়, যদিও বসন্তকাল শিশুদের জন্য। এই সময় ভাইরাস যাদের আক্রান্ত হয় অনেক বেশি। তাছাড়াও সাধারণ সংক্রামক ব্যাধি যেগুলা, যেমন আমরা মিজলস বা হাম বলি, চিকেন পক্স বলি বা মামস বলি, এগুলোও কিন্তু এই সময়টাতে বেশি হয়। আচ্ছা, তার মানে এই সময়ে এইসব রোগ ব্যাধি নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত, সতর্ক থাকা উচিত। আমরা শুনবো, দেখা যাক কি কি রেমেডি পাওয়া যায় এইসব রোগ সম্পর্কে। তার আগে আবার একটু নবজাতক নিয়ে কিছু কথা বলি। দর্শক, একটা শিশু ভূমিষ্ঠ হবার সময় যিনি নবজাতকদের নিয়ে অভিজ্ঞ, তার প্রেজেন্স থাকাটা জরুরি, কোন কোন ক্ষেত্রে বেশি জরুরি। এই সম্পর্কে আরো বিস্তারিত শুনুন আমাদের ডাক্তার মনীষা ব্যানার্জির কাছে, প্লিজ। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যেটা মানে স্বাভাবিক নিয়ম, সেটা হলো যে জন্মানোর সাথে সাথে বাচ্চা কান্না করে দেয়। তো এখন এমন হতে পারে যে শিশুটি জন্মানোর পরে কাঁদলো না, তো সেক্ষেত্রে অবশ্যই করে তাকে শ্বাস নেওয়ার জন্য, কাঁদানোর জন্য একজন সাহায্যকারীর দরকার হবে।
তারপরে যেটা হয় যে যদি শিশুটি ছোট হয় সেক্ষেত্রে তার খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে। তারপরে জন্ডিসের কথা আগেই বলেছি। তারপরে শিশুটি ঠান্ডা হয়ে যেতে পারে। অন্যান্য বড় বাচ্চাদের তুলনায় এই যে নবজাতক, তার নিজের শারীরিক তাপমাত্রা মেনটেন করার ক্ষমতা কম। তো সেক্ষেত্রে ওই বাচ্চাটির মানে শারীরিক তাপমাত্রা যাতে ঠিক মতো মেনটেন করতে পারে সেজন্য তাকে সাহায্য করার দরকার আছে। তারপরে হলো যেটা যে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে মানে প্রায় ম্যাক্সিমাম সময় সে ঘুমাবে। তো সেই ঘুমানো বেশিক্ষণ কন্টিনিউ না করে তাকে খাওয়ানোর জন্য হেল্প করা, এটা একটি বিষয় আছে। তারপরে নবজাতক সংক্রমণ দ্বারা আক্রান্ত হয় খুব দ্রুত, ইনফেকশন আমরা যেটাকে বলি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা এত কম থাকে যে যে কোনো সময় তাকে রোগ জীবাণু আক্রমণ করতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা বলি যে নবজাতক যত কম ধরা যাবে তত ভালো। তারপরে হলো ধরার আগে হাত খুব ভালো করে ধুয়ে নিয়ে সম্ভব হলে হেক্সিসল বা হ্যান্ড স্যানিটাইজার যেগুলো পাওয়া যায় ওগুলো হাতে মেখে নিয়ে ধরা। তারপরে শিশুটির কাপড় চোপড় যতই নতুন হোক না কেন ওগুলো ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে তারপরে ব্যবহার করা। তারপর বাইরের থেকে এসে হাত মুখ না ধুয়ে হাত জামা কাপড় চেঞ্জ না করে শিশুটিকে না ধরা, এই নিয়মগুলো একটু মেনে চললে পরে শিশুটি সুস্থ থাকবে। এই সময় শিশুদের জন্মগত ত্রুটি আছে কিনা এগুলো তো অবশ্যই প্রথম জন্মানোর পরপরই আমরা কিছু জিনিস দেখে নেই, তার মধ্যে সে ঠিকমতো শ্বাস নিচ্ছে কিনা, তার হার্টবিট ঠিক আছে কিনা এগুলো দেখি। সেই সাথে হলো যে শিশুটির জন্মগত কোনো ত্রুটি আছে কিনা এটা অবশ্যই করে দেখে নিতে হবে। আচ্ছা। এবং যদি কিছু থাকে সেটাও তার আত্মীয় স্বজন যারা আছে, মাকে না বললাম কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকে ইনফর্ম এবং সেই সাথে তার যথাযথ ব্যবস্থা নেওয়া, সে ব্যাপারেও আপনারা গাইডলাইন দিয়ে থাকেন। দর্শক, আপনাদের একটা ফোন আছে, আপনাদের দিন ফোনটা নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাফিজউদ্দিন, ঢাকা সানারপাড় থেকে বলছিলাম। জি হাফিজ সাহেব বলুন। আমি আজকে সম্মানিত ম্যাডামের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে যেই সমস্ত নবজাতক বাচ্চা বাসায় প্রসব করে, বাচ্চার প্রসব করার পরে এই নবজাতক বাচ্চাদের জন্য মা বা ধাত্রীমা যারা থাকবে তাদের করণীয় কি? কেননা নবজাতক বাচ্চা বাসায় প্রসব করার পরও পরবর্তীতে জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে তাদেরকে এনআইসিইউ বা আইসিইউতে ভর্তি করতে হয়। এই বিষয়টা শুনে একটা আলোচনা। ভালো একটা প্রশ্ন করেছেন খায়রুল সাহেব, শুনুন প্লিজ। এখন এক্ষেত্রে আমরা যারা ডাক্তার আছি আমরা সবাই বলি যে মানে যদি সম্ভব হয় শিশুটির জন্মানোর ঘটনাটা যাতে করে একটা হেলথ ফেসিলিটিতে হয়, মানে যে কোনো জায়গায় যে যদি ক্রাইসিস অ্যারাইজ করে বা বাচ্চার কোনো সমস্যা হয় আমরা তাৎক্ষণিকভাবে যেন ব্যবস্থা নিতে পারি। এখন এই যে প্রশ্নটি আসলো যে শিশুটি বাড়িতে জন্মানোর পরে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমরা কখনোই এটা অ্যাডভোকেট করব না যে বাচ্চা বাড়িতে হচ্ছে, এবং তবে আগের তুলনায় অনেক কম। আগে যেমন ছিল যে 20% বাচ্চা জন্মাতো হেলথ ফেসিলিটিতে, বাকি 80% জন্মাতো, এখন সেটা কমে এসে 63% দাঁড়িয়েছে। যে আমরা আগাতে পারছি। তারপরে আমরা সবসময় বলি যে প্রত্যেকটি মাই যখন নতুন করে মা হচ্ছে যে সে যখন অ্যান্টিনাটাল চেকআপে আসবে আস্তে 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 করে তাকে মোটিভেট করে যে হ্যাঁ শিশুটির জন্ম যাতে একটি স্বাস্থ্য হেলথ ফেসিলিটিতে হয়। তো এখন যদি শিশু বাড়িতে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে তাকে সাহায্য করার জন্য, মাকে সাহায্য করার জন্য যে ধাত্রী আছেন ওনাকে অবশ্যই মানে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। ট্রেন্ড দায়ী যদি হয় সেক্ষেত্রে সে অনেক কিছু পারবে। যেমন আমাদের এই যে বললাম যে শিশুটি জন্মানোর পরে যদি না কাঁদে, আমাদের এই জিনিসগুলো আমাদের সরকারের একটি আছে মানে প্রোগ্রাম আছে যেটাতে এই যে শিশু না কাঁদার কারণে বার্থ অ্যাসফিক্সিয়া বলে, এবং এখানে কিন্তু শিশু মৃত্যুর হার অনেক বেশি। 23% নবজাতকের মৃত্যুর কারণ হলো বার্থ অ্যাসফিক্সিয়া। তো সেইটা প্রিভেন্ট করার জন্য আমাদের সরকারের কিন্তু একটি বিশাল প্রোগ্রাম ছিল হেল্পিং বেবিজ ব্রিথ, এবং এখানে এই যে স্বাস্থ্যকর্মী যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য এই ট্রেনিংটা, এবং তারা এই ট্রেনিংটা পেয়েছে। তো এই যে দায় যে মানে ডেলিভারি করাবে তার সর্বপ্রথম যেটা ব্যবস্থা নিতে হবে যে এই সংক্রমণের এগেইনস্টে যে পরিবেশে শিশুটি জন্মাবে একটা স্বাস্থ্যকর পরিবেশ যাতে হয়। তারপরে আগে প্রচলিত ছিল যে জন্মানোর সাথে সাথেই মানে নাড়িটা কেটে গোসল করিয়ে দেওয়া, তো সেই জিনিসটা করানো যাবে না, এটা তাকে জানতে হবে। তারপরে এই যে নাড়ি কাটবে সেটা যাতে একটি পরিষ্কার
ব্লেডই হোক আর ইয়ে হোক যেটাই হবে সেটা জীবাণুমুক্ত। হ্যাঁ জীবাণুমুক্ত হতে জি। হবে। তারপরে নারী কাটার পরে যে সুতাটা দিয়ে বাঁধবে সেটি যাতে পরিষ্কার এবং মানে ফুটানো পানিতে সিদ্ধ করা হয় এরকম জিনিস দিয়ে বাঁধতে হবে। সুতরাং সবকিছু ইয়ে দিয়ে সে যদি সচেতন ভাবে কাজটি করে তাহলে সমস্যা অনেক কম হবে। খুবই ভালো কথা বলেছেন যে যাদের ঘরে শিশু জন্মদান হচ্ছে তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে সে সম্পর্কে আমরা একটা গাইডলাইন পেলাম আপনার কাছ থেকে। আমরা আবার আপনার কাছে ফিরে আসি, শিশুদের যে জ্বরের কথা বললেন এই সময় তো খুব জ্বর হচ্ছে ঘরে ঘরে, তো কি ধরনের জ্বর হচ্ছে এবং তার কি চিকিৎসা রয়েছে? অধিকাংশ ক্ষেত্রে এই জ্বরগুলো হচ্ছে ভাইরাস। জি, ভাইরাসের কোনো ঔষধ নেই, এটা কিন্তু নিজে নিজে সেরে যাবে একটা সাময়িক সময়ের জন্য। 3 থেকে 5 দিনের মধ্যে ভাইরাস জ্বর আপনা থেকে সেরে যায়। কিন্তু এই সময়টা যদি জ্বর থাকে মূল উদ্দেশ্য থাকবে গায়ের জ্বরটা কিভাবে কমানো যায়। সেই জন্য আমরা নানান রকম ওষুধ ব্যবহার করে থাকি, যেমন প্যারাসিটামলের মধ্যে একটি ইবুপ্রোফেনও দেওয়া যায় অনেক জায়গায়, সেটা আরো বেশি কার্যকর। যদিও ডেঙ্গু জ্বরের বেলায় সেটা প্রয়োগ করা ঠিক হবে না। আরেকটা আমরা যা দেখি গাটা মুছিয়ে দেওয়া, এই ব্যাপারে একটা মিসকনসেপশন রয়েছে। আমি দেখি প্রায় যে ঠান্ডা বা বরফ পানিতে গা মুছিয়ে দেয়, সেটা কিন্তু কাম্য নয়, সেটা ঠিক না। কি ধরনের পানি হওয়া উচিত? কুসুম গরম পানিতে গা মুছাতে হবে, ট্যাপিড স্পঞ্জিং বলে। আচ্ছা, তাতে মনে হতে পারে যে গরম পানিতে আবার জ্বর কমবে কেমন করে। এটা কিন্তু ইভাপোরেশনের বডি যখন ঠান্ডা হবে তখন ভিতরের জ্বরটাও কমিয়ে ফেলবে। আচ্ছা, হালকা কুসুম গরম পানি। কুসুম গরম, এবং বাচ্চাও আরাম পাবে, কোন রকম কান্নাকাটি করবে। বাবারা এসে আপনাদের কাছে বলেন যে একটা অ্যান্টিবায়োটিক দেন, তো এই ব্যাপারে আপনাদের পরামর্শ কি থাকে? অধিকাংশ ক্ষেত্রেই তো বললাম ভাইরাস জ্বর অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না। এখানে মা বাবাকে বুঝেই বলতে হবে। আমাদের দেশে কেন, অন্যান্য দেশে অনেক জ্বরে অ্যান্টিবায়োটিকের একটু অপব্যবহার হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। আচ্ছা দর্শক, শিশু বিশেষজ্ঞদের একটা অভিজ্ঞতা হচ্ছে যে তারা প্রায়শই বলেন যে যত ধরনের অভিযোগ নিয়ে বাবা মারা শিশুদেরকে নিয়ে তাদের কাছে আসেন স্পেশালি চেম্বারে, তার মধ্যে অন্যতম একটা অভিযোগ হচ্ছে যে আমার শিশু খেতে চায় না, আমার বাচ্চা খেতে চায় না। তো এই অভিযোগ কতটুকু সত্য এবং এই ব্যাপারে আপনারা কি ধরনের কাউন্সিলিং করেন? প্রথমত সবচেয়ে বেশি যেটা অ্যাংজাইটি থাকে মায়েদের, সেটা কিন্তু এই নবজাতকের বেলায় যেটা বললেন যে আমার বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা। তো প্রথম দিকে কিন্তু বাচ্চার খুব কমই নিড থাকে। প্রথম দিন যেরকম দুধের প্রয়োজন, দ্বিতীয় দিন তার থেকে বেশি, চতুর্থ পঞ্চম দিন আর বেশি, 7 দিনের পর থেকে আবার অন্যরকম ভাবে চলতে থাকে। সেই সময় অ্যাকচুয়ালি সেইভাবে মায়ের দুধও তৈরি হয়, প্রথম দিকে কম থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, তার গুণগত পরিবর্তন আসবে। তো সেটা মায়েদের সেই অ্যাংজাইটিটা দূর করতে হবে। কত বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ? 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই, পানীয় দরকার নেই, কোনো পানি বা হানি মধু কিছুই দরকার নেই। আর বুকের দুধের পাশাপাশি অন্য খাবার, মানে বুকের দুধও চলবে অন্য খাবারও চলবে, এমন বয়সটা কতদিন? অন্য খাবার আমরা বলি 6 মাস পর থেকে শুরু করবে, পূর্ণ হওয়ার পরে খাবে, কিন্তু বুকের দুধ পাশাপাশি চলবে কত বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত। সেই সম্পূরক হিসেবে তখন এই সলিড খাবার শুরু করতে হবে। তারও প্রকৃতি মাসে মাসে পরিবর্তন হবে, একটু ঘন থেকে ঘন, চিকন দানা থেকে মোটা দানা, এইভাবে। আচ্ছা, যেহেতু বুকের দুধ নিয়ে কথা হচ্ছে, আপনার কাছে আমরা জানতে চাই যে দর্শক অনেকেই শাল দুধ, মায়ের শাল দুধকে বাচ্চাকে খেতে দিতে চান না, যে শাল দুধের মধ্যে বোধহয় অনেক সমস্যা আছে। আসলে কি সমস্যা আছে? সমস্যা তো নেই। শাল দুধ এমনই একটি অমূল্য জিনিস যেটি শিশু যদি ওই সময় মার কাছ থেকে না নেয় তাহলে আর সারা জীবনে সে সেটি পাচ্ছে না। এবং এই যে শাল দুধ, মানে জন্মানোর পরে প্রথম 5 থেকে 7 দিনের যে মানে মার দুধটা, এই দুধটা অনেক কিছুতেই মানে অন্য কোনো কিছুর সাথে তুলনীয় নয়। তো সেক্ষেত্রে হলো যে শিশু এই শাল দুধটি যদি গ্রহণ করে, সে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তৈরি হবে। তারপরে শাল দুধ যদিও পরিমাণে খুব কম থাকে, কিন্তু যতটুকু থাকে সেটা হলো এনার্জি রিচ, এবং এই যেটা বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অন্যান্য লাইভ পার্টিকেল থাকে, এগুলো সবই শিশুকে রোগ জীবাণু এবং অন্যান্য রোগ ব্যাধির থেকে বাঁচাবে। সুতরাং শাল দুধ অবশ্যই করে দিতে হবে। এবং বাইরের দেশেও আছে, আমরাও বলি যে কোনো কারণে শিশুটি যদি অসুস্থ থাকে, তাকে শাল দুধ না দেওয়া যায়, তাহলে ওটা প্রিজার্ভ করা যায়, ওটা মার কাছ থেকে নিয়ে রেখে দেওয়া যায় ফ্রিজে,
আমরা নরমাল ফ্রিজে রাখতে পারি 24 ঘন্টা, এবং ডিপ ফ্রিজে ওটা 3 মাস পর্যন্ত রাখা যায়। হ্যাঁ, সুতরাং কোন শিশু যদি এনআইসিইউতে থাকে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকে, সেই সময়কার দুধটা মা রেখে দিতে পারেন একটা পরিষ্কার পাত্রে করে প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিতে পারেন। শিশুটি যখন সুস্থ হবে তখন সে এটা নেবে। খুবই ইম্পর্টেন্ট কথা। আরেকটি ব্যাপার, যেহেতু বুকের দুধ নিয়ে কথা উঠছে, দর্শক মায়েরা এসে অভিযোগ করেন যে আমার বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে না, দ্রুত একটা কৌটার দুধ, ভালো একটা কৌটার দুধ লিখে দেন। ঠিক তো? হ্যাঁ, এটা প্রায় অভিযোগ আসে। সেখানে দেখতে হবে মায়ের আশঙ্কাটা সত্যি কিনা, আদৌ কি কম। একটি মা সহজেই বুঝতে পারেন তার বাচ্চার বৃদ্ধি দেখে ওজন ঠিক মতো বাড়ছে কিনা। আর দ্বিতীয় একটা, যখন যেহেতু ওজন মাপাটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ 1 মাস পর পর দেখা হয়, তার মাঝেও তো মায়ের অ্যাংজাইটি থাকে ঠিক পাচ্ছে কিনা। তো সেখানে পেশাবের পরিমাণ দেখলে কিন্তু বোঝা যায়, প্রসাবের পরিমাণ, ওজন বৃদ্ধি, এগুলো দেখে। হ্যাঁ, আমরা যেমন বলে দেই যে 24 ঘন্টায় মা কাঁথা বুনবে। এখন তো প্যাম্পার্সের যুগ, যেহেতু এটা একটা আমাদের জন্য ডিফিকাল্টি, তো আমরা যেটা বলি যে মা 24 ঘন্টা আপনি তাকে প্যাম্পার্স না দিয়ে কাঁথায় রাখুন। যদি দেখা যায় যে 24 ঘন্টায় বাচ্চাটি 6 বার বা তার চেয়ে বেশি পেশাব করছে, তাহলে নিশ্চিত হতে পারেন যে আপনার বাচ্চা বুকের দুধ পাচ্ছে। বুকের দুধ না পেলে তো পেশাব হবে না। আচ্ছা, হ্যাঁ, সুতরাং এটা একদম চাক্ষুষ প্রমাণ যে হ্যাঁ, কাঁথার মধ্যে রাখবো। তারপরে তারা রাজি হয়। আচ্ছা, আমাদের একটা ফোন আছে, আমরা একটু ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজি বলতেছি ফেনী থেকে। জি ভাইয়া বলুন। আমার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল যে আমার ছেলে যখন জন্ম নিয়েছিল তখন তার একটা টেস্টের উপরে আটকে গেছিল আর কি। পরে ডাক্তার বললো যে 6 থেকে 1 বছরের ভিতরে এটা নেমে জায়গা মতো চলে যাবে, কিন্তু এটা নামছে ঠিকই, কিন্তু জায়গা মতো যায় না এখনো। এই ব্যাপারে কি করণীয় আমার? আনডিসেন্ডেড টেস্টিস, এটা যে বিচিটা ঠিক মতো নামে না, এটা প্রায়শই আমরা পাই। এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা দরকার কোথায় আছে সেটা জানতে হবে। এটা যদি অনেক উপরে থাকে, অ্যাবডোমেনের ভিতরে থেকে যায়, তাহলে কিন্তু এটা সার্জনের পরামর্শ নিয়ে তার মাধ্যমে এটা নামিয়ে ফেলা উচিত। কারণ এটা দীর্ঘদিন যদি উপরে থেকে থাকে তাহলে ওটা নষ্ট হয়ে যাবে, আবার ক্যান্সারও ঘটতে পারে ওই জায়গাটাতে। তাই 2 বছরের আগেই সেটা নেমেছে, কিন্তু একদম ঠিক জায়গা মতো ঠিক জায়গাতে আমি ঠিক বুঝতে পারছি না এটা ইনগুইনাল ক্যানেলে আছে নাকি আরো উপরে আছে, ঠিক স্ক্রোটামে বোধহয় আসে নাই সেটা বলছে। সেটাও নামিয়ে ফেলা উচিত, কারণ ওখানে টেম্পারেচার একটু বেশি থাকে। সেই বেশি টেম্পারেচারে কিন্তু ওই টেস্টিসটা নষ্ট হয়ে যায়। বাচ্চাদের সার্জন যারা, তাদের সাথে কথা বলে শিশুরোগ বিভাগের যারা সার্জন রয়েছেন, এখন তো সার্জনদের মধ্যে যারা অপারেশন করেন তাদের মধ্যে আলাদা আলাদা ভাগ রয়েছে। তার মধ্যে শিশু সার্জারিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিলে আপনি আরো ভালো মতো এর চিকিৎসা পাবেন। দর্শক, বাচ্চাদের অনেকগুলো অসুখ বিসুখের মধ্যে আরেকটি কমন হচ্ছে গিয়ে সর্দি কাশি। এবং সর্দি কাশি হলেই চিকিৎসকের কাছে যাই না যাই কফ সিরাপ শুরু হয়ে যায়, নানান রকম অ্যান্টিহিস্টামিন শুরু হয়ে যায় দোকান থেকে কিনে, এবং পরবর্তীতে গিয়ে অ্যান্টিবায়োটিক তো আমরা দেওয়া শুরু করে দিই। চিকিৎসকের পরামর্শ না পরামর্শ, এই ব্যাপারে আসলে কি ধরনের অ্যাডভাইস দিবেন আমাদের বিশেষজ্ঞরা, আমরা শুনবো। তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন। আমাদের আজকে ভালো থাকুনের বিষয়বস্তু হচ্ছে শিশুদের রোগ ব্যাধি চিকিৎসা ও প্রতিরোধ, এবং এই সম্পর্কে আপনাদেরকে বিশেষজ্ঞের মতামত দেবার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান শিশু রোগ বিশেষজ্ঞ। উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ খায়রুল আমিন এবং উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মনীষা ব্যানার্জি। দর্শক, বিরতির ঠিক আগে একজন দর্শক ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন বেশ কিছু প্রশ্ন, এবং পাশাপাশি আমার একটা প্রশ্ন ছিল যে এই সময়ে শিশুদের কমন রোগ ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সর্দি কাশি এবং শ্বাসকষ্ট। এর কেন হয় এবং এর কি চিকিৎসা রয়েছে? শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে বেশি হাঁচি কাশি হয়ে থাকে, পার্টিকুলারলি যে শিশুরা অ্যালার্জি প্রবণতা বংশগতভাবে থাকে, অ্যাটোপি বলি এটা, সেই জন্য হাঁচি কাশি ছাড়াও শ্বাসকষ্ট, হাঁপানিও এই সময়টাতে খুব বেশি পাওয়া যায়। এছাড়া ভাইরাসের কারণেও তো হাঁচি কাশি হতে পারে, জ্বরের সাথে হাঁচি কাশি হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি চিকিৎসা রয়েছে? আমি বলছিলাম যে কফ সিরাপ, অ্যান্টিবায়োটিক। জি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই কফ সিরাপ গুলো উপকারের চেয়ে অপকারী করে বেশি।
আমরা বলি যে সেফ কফ রেমেডি বাসায় তৈরি সেইগুলোই দিতে পারেন। যেমন বাসায় তৈরি? বাসায় আপনি গরম পানি, তৈরি চিনি করে। পানি, মধু, লেবু চা, আদা চা, তুলসী পাতা, মধু, এগুলা দেন, এগুলাতে কিন্তু কফ রেমেডি হিসাবে কাজ করে। মিশ্রি যেটা বলে, বাচ্চাদের আদা চা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। দেওয়া যাবে না, আমি জিজ্ঞেস করছি। এগুলো আমাদের তো রিকমেন্ডেড সেফ রেমেডি বলি আমরা, নিরাপদ। আপনার যে কফ সিরাপ গুলো আছে সেগুলো যদি দেখেন, আপনি দেখেন এটার মধ্যে একটা কম্বিনেশন আছে। একটা হলো এক্সপেক্টোরেন্ট যেটা কফ বের করবে, আর একটা কফ নিরোধক সাপ্রেসেন্ট। একই মিক্সচারের মধ্যে এক্সপেক্টোরেন্টও আছে, সাপ্রেসেন্টও আছে। তাহলে আমি কোন ইফেক্টটা চাচ্ছি? খিচুড়ি। খিচুড়ি এরকম হয়ে যায়। আচ্ছা, আর অ্যান্টিবায়োটিকের ব্যবহার? অ্যান্টিবায়োটিক তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন নাই, শুধু নিউমোনিয়ার ক্ষেত্রে। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হলে সেখানে সাথে জ্বর থাকবে, দ্রুত শ্বাস থাকবে কাশির সাথে, সেই ক্ষেত্রে আপনার দ্রুত ব্যবস্থা নিতে হবে। নিউমোনিয়াটাকে হালকাভাবে দেখা যাবে না, দ্রুত চিকিৎসা করতে হবে। দ্রুত শ্বাস বোঝা যায় কিভাবে? একেবারে ছোট বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের বেলায়, যেমন 1 মাসের শিশুদের বেলা, 1 মাস বা তার কমের শিশুদের বেলা, তার শ্বাসনালী শ্বাস প্রশ্বাস কতবার নিচ্ছে সেটা দেখবে। মিনিটে যদি 60 বার বা তার বেশি হয়, 60, আচ্ছা, তার বেশি হলেই ধরে নিব। সেই সাথে হয়তো বুকের নিচের অংশে ডেবে ডেবেও যেতে পারে, সেটা আরো মারাত্মক একটা উপসর্গ, সাবকস্টাল খাঁচা ডিসেকশন যেটা। ভেঙে গেলে। খাঁচা ভেঙে গেল। জি, আমরা একটা আইডিয়া নিলাম যে কি হলে কি করণীয়। আবার 1 মাস থেকে 1 বছর পর্যন্ত 50 বা তার বেশি যদি রেসপিরেটরি রেট হয়, শ্বাস। জি। আর এর সাথে মারাত্মক একটা কমপ্লেইন মার কাছে থাকবে যে শিশুটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, খাচ্ছে না। Exactly. এটা ইট ইজ এ ভেরি অ্যালার্মিং জি, তখনই বুঝতে হবে যে বাচ্চার সম্ভবত জটিল কোনো অসুখ হচ্ছে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দর্শক, বাচ্চাদের নবজাতকদের জন্মের পরপরই একটা সমস্যা হয়, সেটি হচ্ছে জন্ডিস। এবং তখন বাবা মারা স্বাভাবিক, একটা শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এত কাঙ্ক্ষিত একটা শিশু, তার হয়ে গেছে জন্ডিস, শরীর হয়ে গেছে হলুদ, খুবই দুশ্চিন্তায় পড়ে যান। এই দুশ্চিন্তা কিভাবে কাটাবেন আমাদের বিশেষজ্ঞ, আমরা শুনবো আপনার কাছ থেকে। তার আগে আপনাদের আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি খায়রুল আমিন স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। Please. জি, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমার গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে একটা মেয়ে বাবু হয়েছে। তো আমার বাবু পেটে থাকতে অনেক গ্যাসের প্রবলেম ছিল, এখনো হয়। আমার গ্যাসের প্রবলেমটা আমার বাবুরও হয়, ওর অনেক বায়ু পাস করে এবং পেটে একটু দাগ দাগ বোঝা যাচ্ছে। জি, আমি বুকের দুধে খাওয়াচ্ছি, এখন আমি কি করতে পারি এই ক্ষেত্রে? না, ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। তো মায়ের গ্যাস থাকলে, অ্যাসিড থাকলে সেটা বাচ্চার হবে, এটা এই ধরনের কোনো বংশগত রোগ নয়। তবে এই যে 2 মাস হলো তো বোধহয় বাচ্চার, এই সময়টা শুধু দুধ খাচ্ছে তো, মায়ের দুধ, এই সময়ে কিন্তু বাচ্চার গ্যাস হওয়াটা খুবই স্বাভাবিক। সেই গ্যাসের ব্যবস্থা নেওয়ার উপায় হলো, একটা হলো ঠিক মতো ঢেকুর ওঠানো বা বার্পিং। বাচ্চাকে কাঁধে নিয়ে পিঠে হাত বুলাবে, ঢেক তুলবে। তারপরে যদি বাচ্চা এই গ্যাসের কারণে মোটামুটি কতক্ষণ করবে? 15-20 মিনিট। অধিকাংশ ক্ষেত্রে এত সময় লাগে না। অনেক বাচ্চা আছে সাথে কাঁধে নেওয়ার সাথে সাথেই ঢেকুর তুলে দেয়। আচ্ছা, আর যাদের না হয় অন্তত 10-15 মিনিট খাড়া করে রাখার দরকার, একদম আপরাইট পজিশনে, এবং পিঠে আস্তে আস্তে হাত বুলানো। তো তারপরও যদি গ্যাস থাকে, তখন এই গ্যাস নিরোধক কিছু সেফ ওষুধ আছে, যেমন তার মধ্যে একটি হলো সিমিথিকন ড্রপ। জি, সেই ড্রপটা দেওয়া যেতে পারে বাচ্চা যদি অতিরিক্ত কান্নাকাটি করে। জি। আচ্ছা, আমরা একটু জন্ডিস নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, নবজাতকের জন্ডিস। নবজাতকের জন্ডিস, যেটা আমরা সাধারণ অর্থে বলে থাকি, দাদি নামে কিন্তু বলে যে একটু হলুদ হয়েছে, রোদে দিয়ে দাও। তো এখন প্রতি 3টি শিশু, 2টি শিশুর যে জন্ডিস হয় সেটা মোটামুটি আমরা নরমাল ধরে নিই। কম বেশি প্রতিটি শিশুরই হওয়ার একটা চান্স থাকে, তাদের লিভার ইনম্যাচিউর থাকে, এই কারণে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণের জন্য জন্ডিস হয়, এবং সেটা মানে খুব দ্রুত বাড়ে।
দেখা যায় যে জন্মানোর 24 ঘন্টার মধ্যেই বাচ্চাটি একদম হলুদ হয়ে গেছে। তো সেই সব ক্ষেত্রে আমরা যেটা বলি যে এরকম যদি মানে পরিস্থিতি হয়, সেক্ষেত্রে অবশ্যই করে ডাক্তারের পরামর্শ নেবে এবং দরকার হলে হসপিটালে ভর্তি করানো, তারপরে পরবর্তী যে চিকিৎসাগুলো সেগুলো খুব দ্রুত নিতে হবে। না হলে পরে যেটা হয় যে যদি দেরি করে আসে, সেক্ষেত্রে আমাদেরকে জন্ডিসের মাত্রা এত বেড়ে যায় যে পুরো রক্তটা চেঞ্জ করতে হয়। তো এদের সংখ্যা খুবই কম, মানে স্বাভাবিক বা ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা যেটা বলি সেটার জন্য খুব বেশি কিছু করার দরকার হয় না। জন্ডিস হয় যেটা, সেই যে মাত্রায় আমরা জন্ডিস পাই তাতে পার্টিকুলারলি কোনো চিকিৎসার দরকার হয় না। সকালের রোদে দাদি নানির যে ধারণা আছে, এই কারণে আমরাও বলে দেই যে একটু সকালের রোদে দেবেন। এবং বুকের দুধ খাওয়ালে দেখা যায় যে বাচ্চার টয়লেট খুব বেশি হয় এবং তাতে করে জন্ডিসের যে থাকে যেটা বিলিরুবিন, যেটা সেটা দ্রুত শরীর থেকে বেরিয়ে যায়। এই কারণে জন্ডিসের প্রাথমিক চিকিৎসা হলো যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। অনেকের ধারণা আছে যে বুকের দুধ দেওয়ার জন্যই জন্ডিস হয়েছে, এই ধারণাটা ভুল। সেটা একটা আছে রেয়ার জন্ডিস, এবং সেটা যদি হয়ে থাকে সেটা কোনো ক্ষতিকর জন্ডিস না। আচ্ছা, তার মানে জন্ডিস নিয়ে যতটা ভয় পান আমাদের বাবা মারা, ততটা ভয় পাবার কিছু নেই। মার যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় বা ও পজিটিভ হয়, সেই সব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে যারা মার সাথে সংশ্লিষ্ট থাকবে, মার ডাক্তার যারা, তারা সচেতন থাকবে এবং সেক্ষেত্রে তারা পরবর্তীতে শিশু ডাক্তারের সাথে কথাবার্তা বলে একটা ব্যবস্থা নেবে। আচ্ছা, এই যে একটা কথা বললেন, এটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আছে আমাদের দর্শকদের মনের মধ্যে, ভ্রান্ত ধারণা রয়েছে। এই নেগেটিভ পজিটিভ ব্লাড, রক্ত, এটা সম্পর্কে একটু খোলাসা করে দিন যে কি হলে সমস্যা, কি হলে সমস্যা নেই। এখন এই ব্যাপারে যেটুকু আমি খুব মানে যদি হালকা করে বা খুব সহজ ভাবে বলি, তাহলে হলো যে মা যদি নেগেটিভ গ্রুপের হয়, আমাদের কিন্তু সবারই রক্তের গ্রুপ আইদার পজিটিভ অর নেগেটিভ। পজিটিভের ভাগ অনেক বেশি, নেগেটিভের সংখ্যা খুব কম। তো সেক্ষেত্রে মা যদি নেগেটিভ হয় এবং বাবা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে ভূমিষ্ঠ হওয়া শিশুটি যদি বাবার গ্রুপ পেয়ে থাকে, মানে বাচ্চাটি যদি পজিটিভ হয়, এ পজিটিভ, বি পজিটিভ, যে পজিটিভই হোক না কেন, মা নেগেটিভ আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেটাকে ইনকম্প্যাটিবিলিটি বলে, যে দুজনের রক্তের গ্রুপে সামঞ্জস্য থাকে না যেহেতু, সেক্ষেত্রে বাচ্চার রক্তকণিকা ভাঙবে বেশি এবং তার জন্ডিসের মাত্রা খুব দ্রুত বাড়বে। সব শিশুর বেলায় যে হবে তা না, আমাদের কিছু রক্তের টেস্ট আছে, আমরা করে বুঝতে পারি, জন্মানোর পরপরই টেস্ট গুলো করালে আমরা একটা মানে সিদ্ধান্তে আসতে পারি। তো মা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে অবশ্যই করে আত্মীয় স্বজন যারা বা যারা, তারা মার ডাক্তারকে স্মরণ করিয়ে দেবে যে মার ব্লাড গ্রুপ কিন্তু নেগেটিভ। আমরা অনেক সময় এরকম পাই যে বাচ্চাটি অনেক জন্ডিস নিয়ে চলে এসছে, মার কোনো ব্লাড গ্রুপই করানো নাই। এই ক্ষেত্রে কিন্তু সবারই সচেতন ভাবে মার ব্লাড গ্রুপটা করিয়ে রাখতে হবে। মা যদি নেগেটিভ হন, সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হাজবেন্ড পজিটিভ কি নেগেটিভ, এটা হাজবেন্ড যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে মা বাবা দুজনে নেগেটিভ, সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বাবা যদি পজিটিভ হয় এবং শিশুটি যদি এই পজিটিভ ব্লাড গ্রুপ নিয়ে জন্মায়, সেক্ষেত্রেই সমস্যা হবে এবং হতে পারে, এবং প্রথম বাচ্চার বেলায় না হলেও সাবসিকুয়েন্ট বাচ্চাগুলোর বেলায় হবে, তাই তো? আচ্ছা, আমরা একটু জেনে নিলাম, আশা করি দর্শক আপনাদের ভুল ভাঙবে। আমরা এবার আরেকটি প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে আরেকটি কমন সমস্যা শিশুদের, সেটি হচ্ছে লুজ মোশন। সেটি অনেক সময় নানান আকারে আসতে পারে এবং ইটস এ কমন প্রবলেম অল ওভার দি ওয়ার্ল্ড, স্পেশালি ইন দি ডেভেলপিং কান্ট্রিজ। কি বলবো এই ক্ষেত্রে? জি, আচ্ছা, আপনি শুরু করুন, তারপর আমি একটু বলে ছেড়ে দিই। তো এই ক্ষেত্রে যেটা হয় যে একজন যখন নতুন করে মা হয়, আমরা কিন্তু এই যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা নিয়ে অনেক বেশি আমরা কাজ করছি এখন, যে শিশু জন্মানোর পরে 6 মাস পুরে যাওয়া পর্যন্ত মার বুকের দুধ চলবে। এখন এই মা যারা, বিশেষ করে যারা নতুন মা হয়, তারা যখন এই যে বুকের দুধ খায়, তারপরে যখন বুকের দুধের ফ্লো খুব ভালো আসে, বাচ্চাটি অনেক বেশি দুধ পায়, সেক্ষেত্রে দেখা যায় যে শিশুটি দিনে 20-25 বারও টয়লেট হচ্ছে। তো
এইটুকুই আমি বলার জন্য একটু সময় It's নিলাম not a disease. যে এটা কিন্তু ডায়রিয়া না। আমরা অনেক ক্ষেত্রে আমাদের ডাক্তারদেরও ভ্রান্ত ধারণা আছে, এই মা যখনই ডাক্তারদের কাছে পরামর্শের জন্য যায় তখনই হয়তো দাদি নানিও পাশ থেকে বলে যে মার বুকের দুধে সমস্যা আছে, প্লাস হয়তো অনেক ডাক্তার বলে ফেলে যে আপনি একটু বুকের দুধটা বন্ধ রাখেন, রেখে একটা ল্যাকটোজ ফ্রি দুধ দিয়ে দেওয়া হয়, তারপরে বাচ্চার স্টুল টেস্ট করতে দেওয়া হয়, তারপরে এগুলো পরপর চলে আসে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। এটা কিন্তু একটা খুবই কমন সমস্যা, আমরা প্রায় দেখি। যে কথাটি বললেন উনি, যে একটি নবজাতকের বিশেষ করে মায়ের দুধে যে নির্ভর শিশু, যেটা আইডিয়ালি হওয়া উচিত, সে কিন্তু দিনে 20-25 বার এই নরম পায়খানা করতে পারে। একটা মুরগির বাচ্চার বন্ত এই 10 যেতেই অনেকবার পায়খানা করে ফেলে, তার সাথে প্রচুর পানিও যায়। সেখানে বাচ্চাটির ক্ষেত্রে দেখতে হবে বাচ্চাটিকে হাসি খুশি আছে, তার বৃদ্ধি ঠিক মতো হচ্ছে, ডিহাইড্রেশন আছে কিনা, এটা দেখলেই বোঝা যায়। যদি ওর বাচ্চা ঠিক মতো পেশাব হয় 6-7 বার বা তারও বেশি, তার সাথে যদি লুজ মোশন থাকে, তাহলে একদম চিন্তা করার কিছু নেই। কিন্তু এই ক্ষেত্রে অনেকে আমার বলছে যে ডাক্তারও বিভ্রান্তি করে ফেলেন, অনেক অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন, ভুল করে ফেলেন। আচ্ছা, তাহলে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এখানে তাকে বুঝতে হবে যে স্যালাইনের ব্যাপারে একটু কোনো করবেন, পরামর্শ দিবেন? এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে না, লাগবে না। এমনি বলছি যে এরপরে যে ডায়রিয়া নবজাতকের বাইরে, সেখানে আপনার ভাইরাস দিয়েও হতে পারে, বা আমাদের দেশে যখন বিশেষ করে বৃষ্টির সময় বর্ষাকালে পানির অসুবিধার জন্য এই সংক্রামক ওয়াটারি ডায়রিয়া এবং তার সাথে রক্তামশা ইত্যাদি হতে পারে। যেখানে পাতলা পায়খানা, শুধু পানি পায়খানা হচ্ছে, সেখানে প্রাথমিক চিকিৎসা ওই স্যালাইন দিয়ে করতে হবে, কারণ এটাও সেলফ লিমিটিং, নিজেই কিন্তু পায়খানা বন্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত পানি বেরোচ্ছে, পাতলা হচ্ছে, ততক্ষণ সেই পানিটা পূরণ করে দেওয়াই আমাদের কাজ, এবং সেটা করতে হলে ওই খাবার স্যালাইনই যথেষ্ট, যদি বাচ্চার সেই সাথে বমি না থাকে। বমি করলে অবশ্যই অসুবিধা। মানে মনে করিয়ে দেয়া, আসলে লুজ মোশন নিয়ে আলাপটা তোলা মানে হচ্ছে প্রয়োজনীয়তা এবং এটার ব্যাপারে সতর্ক থাকা এবং চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে মনে করিয়ে দেয়া, যে অবহেলা না করে আপনারা চিকিৎসা করুন। ওরসালাইন দিয়ে শুরু হয় আমাদের বাচ্চাদের চিকিৎসা, তারপর তো রয়েছে চিকিৎসকরা। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, যাওয়ার আগে আমরা কতগুলো ধারণা রয়েছে, ধারণাগুলো কতটুকু সত্যি বা সঠিক সে সম্পর্কে একটু আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিই। বাচ্চা জন্মের পরপরই মধু খাওয়ানোর একটা প্রবণতা, হ্যাঁ এটি আছে এবং আগের থেকে কমে এসছে অবশ্যই করে। হ্যাঁ, আমাদের বারবার বলা, ডাক্তার যারা আমরা রিলেটেড থাকি, বারবারই বলা যে মা হওয়ার পরে, একটি শিশু জন্মানোর পরে সে সরাসরি মার বুকের দুধ খাবে, আর কিছু না। হ্যাঁ, আর কিছু না, এবং মধু দেওয়া যাবে না। সবার যেটা ভ্রান্ত ধারণা আছে যে মধু দিলে পরে বাচ্চাটি মিষ্টি মিষ্টি কথা বলবে, হ্যাঁ ইয়ে করবে। মধু দেওয়া যাবে না এই কারণে যে মধুতে অনেক সময় জার্ম থাকতে পারে, থাকতে পারে, এগুলো শিশুর জন্য ক্ষতিকর। এবং হলো যে আমরা যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা বলি, যে শুধুমাত্র বুকের দুধ, সেই ইয়েটা যদি আমরা রক্ষা করতে চাই, নিয়মটা যদি রক্ষা করতে চাই, তাহলে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মার বুকের দুধ ছাড়া এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। শুধুমাত্র যদি কোনো কারণে শিশুটির প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে অসুস্থ হলে মেডিসিনটা দেওয়া যাবে। দর্শক, নবজাতক নিয়ে তো আমরা কথা শুনলাম, আমরা এবার একটু বেশি বয়সী শিশুদের নিয়ে কথা শুনি। সেটি হচ্ছে যে বাচ্চাদের আজকাল দেখা যায় যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাবার প্রবণতা অনেক বেশি। এই সম্পর্কে কিছু পরামর্শ দিবেন বাচ্চাদের এবং বাবা মাদের? হ্যাঁ, এটা একটা বিরাট সমস্যা এখন। আমরা কিন্তু এখন শুধু অপুষ্টিজনিত শিশু দেখছি না, অনেক শিশু দেখছি যারা অনেক ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছে, বিশেষ করে স্কুলগামী শিশুরা। তো এটা বন্ধ করতে হবে। মায়েদের অনেক সময় চিন্তা ভাবনা থাকে খাবার নিয়ে, যে খেতে চায় না, ঘরের খাবার খায় না, ইত্যাদি ইত্যাদি নানান রকম বলে থাকেন। আমি বলবো যে আপনার খাওয়ার অভ্যেসটা তৈরি করতে হবে ঘরেই। জি, একটা বাচ্চা যখন, যেভাবে বললাম যে 6 মাস পরে তো অন্যান্য খাবার খাবে মায়ের দুধের পাশাপাশি, সেই সময় থেকে বাচ্চাকে অভ্যাস করাতে হবে একটা খাবার এনভায়রনমেন্ট। আচ্ছা, আপনারা যে শিশু বিশেষজ্ঞ, আপনাদের শিশুদের বয়স সীমা কতটুকু? 18 বছর পর্যন্ত আমরা শিশু বলি। 18 বছর পর্যন্ত শিশু বলেন, তার মানে এদের যে কোনো সমস্যায় তো আপনারা কম বেশি ডিল করে থাকেন, তাই না? আচ্ছা, একটা তো হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি একটু পরামর্শ দিলেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে আমাদের বাচ্চাদের, সেটাও একটা বিরাট সমস্যা। স্কুলেও কোনো খেলার মাঠ নাই, ঘরে খেলার জায়গা নেই।
বাইরে বেরোতে পারছে না, এটার আরেকটা জন্য জিনিস একটা ভাই- আর ওই কম্পিউটার ল্যাপটপ হ্যাঁ, কম্পিউটার এবং TV কার্টুন। কার্টুন ছোট্ট আমি আমার দেখেছি বাসায় যে এক বছর- বাচ্চাটি আছে তার জন্য এই মেসেজ, খালি কার্টুন দেখলে চলবে না, টিভি দেখলে চলবে না। না, কার্টুন দেখলে কিন্তু কথা শিখতে দেরি হয়, আচ্ছা। অসুবিধা হয়। আমরা অনেক শিশু এখন পাই যে ডিলেইড স্পিচ বা কথা বলছে না, জি। এটা কিন্তু একটা আস্তে আস্তে করে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ ওয়ান ওয়ে ইন্টারাকশন, টিভি এবং ল্যাপটপ মোবাইল ফোন, এখানে শিশুকে কিছু করতে হয় না, সে ছেড়ে দিয়ে শুধু চুপচাপ বসে থাকলেই হয়। সুতরাং এগুলো কমিয়ে নিয়ে বাবা মাকে সেটা সচেতন দেখলাম যে হতে হবে। স্ক্রিন অ্যাডিকশন সিনড্রোম হ্যাঁ, বাচ্চাদের বাবা হচ্ছে। মাকে না, আমি দেখেছি এক বছরের শিশুটিও কিন্তু ইউটিউবের লাল রংটা চিনে ওখানে টিপ দেয় মোবাইলের মধ্যে নিয়ে ওখানটায়। কাজে সতর্ক হতে হবে। হ্যাঁ, না, সতর্ক হতে হবে অবশ্যই করে যে শিশুদের হাতে মোবাইল ফোন স্বাভাবিক একদম না, বিকাশকে allow করতে হবে। একদম না, বরঞ্চ মা বসে ছড়া পড়ে শোনাবে। খেলাধুলার ব্যাপারে যে খেলনা কিনে দেওয়ার ব্যাপারেও তো সতর্ক থাকা উচিত, তাই হ্যাঁ, না? যে বন্দুক না দিয়ে, হ্যাঁ, ওই Safe গাড়ি দাও, খেলনাগুলো, বল দাও। খেলনাগুলো, জি, হ্যাঁ। সেফ খেলনা এবং যেগুলোর মধ্যে ভেজাল নেই, হ্যাঁ। এটাও খুব ইম্পর্টেন্ট। রং টং ক্রেয়ন যেগুলো দেয় সেগুলো মানে সেফ জিনিস দিতে হবে। জি জি জি, অনেক। খুব ইম্পর্টেন্ট। আরেকটি ব্যাপার হচ্ছে গিয়ে যে শিশুদের ব্যাপারে, যে শিশুদের অসুখ বিসুখ থাকবে, আছে, হয়, চিকিৎসকের সহানুপূর্ণ হবেন, নিজেরা ডিল করবেন বাসায়, কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের অসুখ বিসুখ নিয়ে বাবা মারা অ্যাংজাইটি বা টেনশনটা ওভার এক্সপ্রেস করে থাকেন, যেটা শিশুর জন্য কখনো কখনো ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, জি। অবশ্যই। হ্যাঁ, সেটা অনেক মায়ের থাকবে, এটা সবসময় থাকবে, মারা নিশ্চয়ই তাদের শিশুদের ভালোবাসেন, তা এটা থাকবে, এটা দূর করার, আশ্বস্ত করার জন্য আমাদের শিশু বিশেষজ্ঞদের কাছে আসবেন, আমরা সেইভাবে সঠিক পরামর্শ দিয়ে তাকে আশঙ্কা মুক্ত করতে পারি আর কি, তাকে আশ্বস্ত করতে পারি। শেষ মিনিট আপনি কিছু বলতে চান আপা? বিশেষ করে নবজাতক নিয়ে যদি আপনাকে শেষ কথাগুলো বলতে চাই, যে একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই একজন নবজাতক বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ কিংবা এ ব্যাপারে অভিজ্ঞ মানুষের থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, সেটা তো প্রথমেই আমরা আলাপ করলাম যে একটি শিশু যদি সবচেয়ে ভালো হয় যে হেলথ ফেসিলিটিতে ডেলিভারি হলে, সেটা যে কোনো লেভেলের হতে পারে, ইয়ের হতে পারে। তারপরে হলো যেটা, যে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে যে মুখে মধু দেওয়া, এটা করা যাবে না। তারপরে হলো যে শিশুটি জন্মানোর পরপরই গোসল দিয়ে দেওয়া, কতক্ষণে গোসল দেবো, তেল মালিশ করা। হ্যাঁ, তারপরে হলো তেল মালিশ করা। তারপরে যেটা বলে যে গোসল না দিলে তো নামাজ হচ্ছে না, হ্যাঁ, দাদি নানির খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা সাধারণত এখন যেটা বলি যে প্রথম 72 ঘন্টা গোসলটা নাই দিতে, হ্যাঁ, আস্তে আস্তে করে নাভিটা শুকিয়ে গেলে তারপর গোসল দিতে। আর সবচেয়ে আমরা জোর দেবো যে বিষয়টির উপরে, সেটা হলো যে শিশু জন্মানোর পরে বুকের দুধের বাইরে 1 ফোঁটা পানিও না জন্মের প্রথম 6 মাস। জি, আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মনীষা ব্যানার্জি এবং অধ্যাপক ডক্টর সৈয়দ খায়রুল আমিন। অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন ইন এ নাটশেল, এবং আশা করি আমাদের দর্শকদের কাজে লাগবে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা পরবর্তীতে আবারও পাবেন ইউটিউবে, কাজে আপনারা যদি বারবার দেখতে চান আপনারা চোখ রাখুন ইউটিউবে, আমাদের ভালো থাকুন .net আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেও। দর্শক, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, প্রত্যেকটি শিশুই পোটেনশিয়াল, অমিত সম্ভাবনার অধিকারী। এই শিশুটির জন্ম ও বেড়ে ওঠা হোক রোগমুক্ত এবং নিরোগ এবং স্বাভাবিক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ।